প্রিয় দর্শক, মানুষ কোনোভাবেই মানছে না, আর করোনাও তো থামছে না। আমরা আকাশ, জমিন, বাতাস সব খান দিয়ে দেখতে পাচ্ছি করোনা, কিন্তু যা দৃশ্য দেখছি করোনা তো মনে হচ্ছে হু হু করেই ঢুকছে। আমরা প্রতিদিন বিভিন্ন আওয়াজ দিচ্ছি, বিধিনিষেধ দিচ্ছি, আমরা লকডাউন বলছি, কিন্তু সব যেন আওয়াজের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। আমরা যে পরিস্থিতি এবং চিত্র দেখছি সেখানে এসে এই কথাটি তো বলা যেতেই পারে যে আমরা সামনে দিয়ে কোনো পিঁপড়া যেতে দিব না, কিন্তু পিছন দিয়ে দিব্যি হাতি চলে যাচ্ছে। সবাই যে যার মতো করে বাড়ি যাচ্ছে, থামছে না কেউ। অবশেষে দেখতে পেলাম যে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী তিনি কিন্তু বিদেশে যেতে পারছেন না, বিষয় আইনি জটিলতা। আমি সময় ইসলাম, মেট্রো সেন্টার দ্য পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা নানা বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় যাওয়া না যাওয়া। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সভাপতি, করোনা মোকাবেলায় গঠিত জাতীয় কারিগরি বিশেষজ্ঞ কমিটি। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এমরাজ সালে প্রিন্স, সাংগঠনিক সম্পাদক বিএনপি দপ্তরের চলতি দায়িত্বেও তিনি কাজ করছেন। এবং আমাদের সঙ্গে আছেন স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ ডক্টর জুবায়ের আহমেদ। আমি তিনজনকে মেট্রো সেন্টার দ্য পয়েন্টে স্বাগত জানাচ্ছি। আমি শুরুটা করতে চাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার আপনাকে দিয়ে। স্যার, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। একদম সোজা সাপটা জানতে চাই, ফেরিঘাটের যে চিত্র দেখছি, মার্কেটের যে চিত্র দেখছি, আমরা লকডাউনের মধ্যে আছি 16 মে পর্যন্ত, অর্থাৎ লকডাউন বলি, কঠোর বিদেশি নিষেধ যাই বলি না কেন, কিন্তু যে চিত্র দেখা যাচ্ছে সেটাতে যে আপনারা আশা করেছিলেন, আশা এবং আশঙ্কা দুটোর কি বাস্তবায়ন সমন্বয় কতখানি ঘাটতি হচ্ছে, কি দেখতে পাচ্ছেন স্যার আপনারা? ধন্যবাদ আপনাকে, এবং পার্টিকুলারলি চ্যানেল এর এই খুবই একটা পপুলার প্রোগ্রাম মেট্রো সেন্টার দ্য পয়েন্ট, সেখানে আমরা যারা দুইজন সহ-আলোচক আছে সবাইকে স্বাগত জানিয়ে বলতে চাই যে যে জিনিসটা আমরা অর্জন করেছিলাম এই লকডাউনের মাধ্যমে, 5ই এপ্রিলের থেকে বিধিনিষেধ, 14ই এপ্রিল থেকে একটা ঢিলেঢালা লকডাউন, তাতে কিন্তু যেটা পেয়েছিলাম সেটি হলো যে আমাদের এখন সংক্রমণের সংখ্যা কম, হার কম, মৃত্যু কম। কিন্তু এখন যে চিত্রটা দেখা যাচ্ছে যে পার্টিকুলারলি ঈদের জন্য যেটা বেচা কেনার যে দোকানগুলো, সেখানে স্বাস্থ্যবিধি যেভাবে লঙ্ঘিত হচ্ছে, মানুষ গাদাগাদি করে দোকানে যাচ্ছে, মাস্ক পরছে না, এটা হলো একদিক। দ্বিতীয় হলো ঢাকার থেকে বা শহর থেকে গ্রামে যাওয়ার যে প্রতিযোগিতা, হুড়োহুড়ি, এইটা অবশ্যই আমাদের জন্য বিপর্যয় বয়ে আনবে। এবং আমাদের সংক্রমণটা, আমি অন রেকর্ড বলতে পারি, হয়তোবা এ মাসের শেষের দিকে অথবা জুন মাসে এই সংক্রমণটা আবারও বাড়ার সম্ভাবনা খুবই বেশি, আজকে যে ঘটনা ঘটছে। অথচ স্যার, আপনারা কিন্তু পরামর্শ কমিটি ভীষণ রকম করে আশা করেছিলেন যে যে ধারে লকডাউনটা এবং আপনাদের পরামর্শ অনুযায়ী যদি বিধিনিষেধগুলো কঠিন করে মানা হয়, তাহলে মের সেকেন্ড উইকে কিন্তু একটা ভালো ফলাফল পাওয়া যাবে, এই আশাটাই কিন্তু আপনারা বারবার করছিলেন। কিন্তু যে চিত্র এবং বাস্তবতা দেখছি, তার মানে সেখানে আর কোনো আশা নয়, একটা ভবিষ্যতে বিপর্যয় দেখতে পাচ্ছেন। এই বিপর্যয়ের ফলটা আমরা কতদিন নাগাদ পাবো যদি আরেকটু বলতেন, কারণ কেউ বোধহয় কোনো পক্ষরই বোধোদয় নেই। আপনি ঠিক যথার্থ বলেছেন, এবং এই কথাটাই মনে হয় আমি আপনাদের এই অনুষ্ঠানে, অন্যান্য গণমাধ্যমে বলেছিলাম যে 14ই এপ্রিলের যে লকডাউন, তার এফেক্টটা আমরা পাবো এপ্রিল মাসের শেষ সপ্তাহে এবং মে মাসের প্রথম 2 সপ্তাহে। দেখেন, কথাটা একেবারে যার হুবহু মিলে গেছে। কিন্তু এখন যেটা হচ্ছে, আজকে ধরেন আপনার 10ই মে, আজকে যে ঘটনাটা, যেটা চলতে থাকবে আরো 7-8 দিন, বিকজ যেতে থাকবে, ঈদ শেষ হবে, ঈদ পরবর্তী আবার ফিরবে তারা একই নিয়মে, সেইটার ইফেক্ট আরো 2 থেকে 3 সপ্তাহ, অর্থাৎ এই মে মাসের শেষে অথবা জুন মাসে দেখতে পাবো যে আমাদের সংক্রমণের হারটা বেড়ে গেছে। তার মানে আমরা ভালো কিছু আশা আর করতে পারছি না, একটা বিপর্যয়ের দিকে যাচ্ছিলাম। কিন্তু স্যার, শুরুতে যেটা আপনি বলছিলেন যে যে অর্জনটার জন্য আমরা আশা করছিলাম, সেই অর্জনটা কাদের জন্য ব্যর্থ হলো? এখানে তো অবশ্যই আমরা দোষের ব্যক্তি খুঁজে বেড়াই। আপনি দোষারোপটা করবেন কাকে স্যার? কাকে দোষ দিবেন? কেন অর্জনগুলো ব্যর্থ হচ্ছে? প্রথম কথা হলো যে প্রথমেই তো হলো যে আমরা মোটামুটি লকডাউন সরকার দিয়েছিল, এবং লকডাউনটা, যেটাতে লকডাউনের মাধ্যমে আমরা বলছিলাম বারবার যে ঢিলেঢালা লকডাউন, মানেটা কি, যে কিছু জিনিস পালিত হয়েছে, কিছু জিনিস পালিত হয়নি। পালিত হয়েছে কোনটা? যেমন জনসমাবেশটা বন্ধ, পর্যটন কেন্দ্রটা বন্ধ, মাঝখানে বেশ কিছুদিন স্ট্রিক্টলি গণপরিবহন বন্ধ ছিল, এইগুলোর ফলাফল পেয়েছি। আর ওই যে মানুষ বাইরে যাওয়া, মাস্ক না পরা, দোকানপাট খুলে গেল, সেই জায়গাটায় কিন্তু আমরা দেখলাম ব্যত্যয় ঘটেছে। সো আমি কি বলার চেষ্টা করছি যে কিছুটা জিনিস আমাদের ওই লকডাউনে যেটুকু মানা হয়েছে তার অর্জন এটা, আর যেটুকু মানলাম না, আমি তখনও বলেছিলাম যদি পুরোপুরি মানতাম তাহলে কিন্তু আজকে হয়তো বা আমাদের সংক্রমণের সংখ্যা
প্রতিদিন 1000-এর নিচে থাকতো। আমাদের সংক্রমণের যেটা হার, পজিটিভিটি যেটা 8.5 থেকে 10-এর মধ্যে ঘোরাফেরা করছে, এটা 5%-এর কাছে চলে আসতো। মৃত্যু হয়তো 25-30-এ চলে আসতো যদি পূর্ণাঙ্গ করতাম। তো পূর্ণাঙ্গ না করার ফলে ঢিলে ঢালার কারণে যেটা হয়েছে সেটা তো অর্জন। এই যেটা ইয়ে করা হলো, মানে যেটা আপনি বললেন যে এখন কে এটার জন্য দায়ী, আসলে এখানে আমি মনে করি যে আমাদের সবারই এখানে ব্যর্থতা, সবারই। সরকারের তরফ থেকে যে জিনিসটা বিধিনিষেধটা চালু করে সরকার চেষ্টা করলো যে এটা বিধিনিষেধটা যেন মানা হয়, সেটা আমরা দেখলাম যে গ্রাউন্ড লেভেলে, যে গ্রাউন্ড লেভেল মানে যেখানে প্রয়োগ হবে সেই জায়গাটায় সব জায়গায় ঠিক মতো প্রয়োগ হলো না। দ্বিতীয় হলো যে আমাদের মধ্যে আমাদের যে সচেতনতা, মানে আমি যে নিজেকে জনগণ মনে করি, এতবার বলা হওয়ার পরেও যদি যে অজুহাতগুলো বলা হচ্ছে যে কেন আমি গ্রামে যাচ্ছি ঈদ করতে, মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে নিজ নিজ অবস্থানে থেকে যেন আমরা ঈদ করি, ওনার মতো অবস্থান থেকে বললো, আমরাও বললাম। এখন বলছে আমার গ্রামে মা আছে, আমার এখানে যেতেই হবে। এই মার কাছে তো যাওয়াটা দরকার, এটা তো ইমোশনাল ব্যাপার। কথাটা হলো মার কাছে আমি কি নিয়ে যাচ্ছি, আমি কি আসলে মার সঙ্গে কি আবার করোনা নিয়ে গেলাম কিনা, এই বোধোদয়টা কেন যে হলো না আমি জানি না। এখানে হয়তো বা আমাদের কমিউনিকেশনেরও কোনো গ্যাপ আছে, আমাদের হয়তো কমিউনিকেশন স্ট্র্যাটেজির কোনো ত্রুটি আছে, সেই জন্য আজকে। জি স্যার, আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমি একটু ইমরান সালে প্রিন্স আপনার কাছে যেতে চাই। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আমরা ডক্টর শহীদুল্লাহ স্যারের কাছে করোনা পরিস্থিতি, লকডাউন, বিধিনিষেধ এবং আগামী চিত্রটা যে ভয়াবহটা, আশঙ্কাটার কথা স্যার বলছিলেন সেটা শুনলাম। কিন্তু আপনার কাছে আমি যেতে চাই, আপনি অবশ্যই নিশ্চয়ই নিজের মতো করে বর্তমান করোনাকে ঠেকানোর যে কৌশলগুলো চলছে সেটা নিয়ে আপনি চাইলে অবশ্যই বলতে পারেন। কিন্তু আপনার কাছে আমার নির্দিষ্ট যে জানতে চাওয়া, মানুষকে তো গ্রামে ফেরানো যাওয়া থেকে ঠেকানো যাচ্ছে না, কিন্তু আমরা যেটা দেখলাম যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য তার পরিবার যে মানবিক আবেদন করেছিল রাষ্ট্রের কাছে, সেখানে দেখা গেল আইনি জটিলতায় তিনি বিদেশ যেতে পারছেন না। তবে এই যে আইনি জটিলতায় ইমরান সালে প্রিন্স যেতে পারছেন না, সেখানে কিন্তু আবার আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা কিন্তু মন্তব্য করেছেন, মাননীয় মন্ত্রী, তিনিও কিন্তু বলেছেন যে আসলে বিএনপি নেতাকর্মীরা আপনারা বেগম জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করবার জন্য বিদেশ পাঠাতে চান। ধন্যবাদ সোমা, আজকে আমাকে এই শোতে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার সাথে সহ আলোচক হিসাবে দুজন বিজ্ঞ ব্যক্তি রয়েছেন, তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতা যারা দেখছেন এবং শুনছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। তো শহীদুল্লাহ স্যার যে কথাগুলো বললেন অত্যন্ত ভয়াবহ কথা, এবং আমরা অত্যন্ত মানে আতঙ্কিত যে আসলে কি ঘটবে। তো এখানে লকডাউন যেটা দেওয়া হয়েছে এটা ঢিলেঢালা ভাবে চলছে, এবং একটা পর্যায়ে বলা যাচ্ছে যে এই লকডাউন কিন্তু আর কার্যকর নেই, একটা অকার্যকর লকডাউনে পরিণত হয়েছে। এবং এটার জন্য কারা দায়ী? হ্যাঁ, আমরা তো সচেতন না, এটা একটা মানে সরলীকরণ করে বলাই যায়। কিন্তু লকডাউন যারা কার্যকর করবে, প্রশাসন, সরকার, তারা তাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটা শুধুমাত্র লিপ সার্ভিসেই যদি সীমাবদ্ধ রাখে, তাহলে কিন্তু এই লকডাউন কখনোই কার্যকর হবে না। এটা মাঠ পর্যায়ে সেটার প্রয়োগ করার জন্য এবং সেটা কার্যকর করার জন্য তাদের যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার ছিল সেগুলো নেয়নি। আপনি বলেছেন সামনে দিয়ে পিঁপড়াও যেতে পারবে না, কিছু পিছন দিয়ে হাতি চলে যাচ্ছে। হাতি তো এখন পিছন দিয়ে যাচ্ছে না, হাতি কিন্তু সামনে দিয়ে যাচ্ছে। এবং রাস্তাঘাটে যেভাবে আপনার যানজট, জনসমাগম, এবং কালকেও বিভিন্ন পত্রিকায় এসছে যে ফেরিগুলোর অবস্থা যদি দেখেন, ওটা কি ফেরি বলবো না বিশাল একটা নদীর মাঝে একটা দ্বীপ বলবো, সেখানে জনগণ মানে দাঁড়িয়ে আছে, সেটা কি বলবেন আপনি? তো এরকম তো পরিস্থিতি হওয়ার কথা ছিল না। এবং সেখানে আপনার বিজিবি মোতায়েন করা হয়েছে এই ঠেকানোর জন্য, জনসমাগম ঠেকানোর জন্য, জনস্রোতকে ঠেকানোর জন্য, সেটা কিন্তু ঠেকাতে পারেনি। এখানে তো সর্বক্ষেত্রেই সরকারের একটা, প্রশাসনের একটা ব্যর্থতা রয়েছে। এবং জনগণকে যে আপনার যেটা স্যার বললেন যে কমিউনিকেশন যেটা স্ট্র্যাটেজি যেটা আমাদের ছিল, সরকারের ছিল, সেটা কিন্তু আসলে কার্যকর ছিল না, সেটা সঠিক কমিউনিকেশন স্ট্র্যাটেজি ছিল না। জনগণকেও কিন্তু ওনারা বুঝাতে পারেনি। আজকে শহরের মধ্যে পরিবহন খুলে দিয়েছে, আন্তঃজেলা পরিবহন বন্ধ। আমি কালকেও দেখলাম যে আন্তঃজেলা পরিবহন কিন্তু চলছে, সীমিত আকারে হয়েও চলছে। পুলিশ সেখানে দাঁড়িয়ে আছে, প্রশাসন দাঁড়িয়ে আছে, কোনো কাজ করতে নির্বিকার তারা। আপনার সেখানে মার্কেটগুলো খোলা রয়েছে, মার্কেটে তো সামাজিক দূরত্ব বা মাস্ক ব্যবহার এগুলো তো হচ্ছে না। তো এগুলোর জন্য অবশ্যই প্রশাসনের যে নির্লিপ্ততা এবং তাদের যে শৈথুল্যতা, এটা দায়ী। আর আপনি আমাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা বলেছেন, সরকার জনগণকে আপনার ঠেকাতে পারছে না ঘরে ফেরাতে, কিন্তু বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের 4বারের প্রধানমন্ত্রী এবং এই পর্যন্ত যতগুলি নির্বাচনে তিনি দাঁড়িয়েছেন, একটি নির্বাচনেও
তার পরাজয়ের কোনো ইতিহাস নাই, এবং তিনি বাংলাদেশের একজন সর্বাপেক্ষা রাজনৈতিক ব্যক্তি, এবং বাংলাদেশের গণতন্ত্র উন্নয়নের জন্য তার ব্যাপক অবদানও রয়েছে। সেরকম একজন ব্যক্তি উনি চিকিৎসা করবেন, উন্নত বিশ্বে যাবেন, বিভিন্ন দেশে যে চিকিৎসা করাবেন, সেটা যে তার যে একটা অধিকার, সেই চিকিৎসা কিন্তু করাতে পারছেন না। আজকে তিনি মানে এভার কেয়ার হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছেন। তার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করা হয়েছিল তার বিদেশে যাওয়ার ক্ষেত্রে যে শর্তগুলো আছে সেগুলো যেন উঠিয়ে নেওয়া হয়। সরকার প্রথম দিকে পজিটিভ চিন্তা ভাবনাই ছিল, এবং তাদের পজিটিভ চিন্তা ভাবনা, তাদের ইঙ্গিতেই কিন্তু তার পরিবার আপনার আবেদন করেছে। কিন্তু তারপরে হঠাৎ দেখলাম সরকার ইউটার্ন নিয়ে নিল, এবং সেখানে আকস্মিকভাবেই গতকাল বললো যে না, বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হবে না। তো এই যেতে দেওয়া হবে না যেটা বললো, এটাতে আমরা এবং অবশ্যই জনগণ ক্ষুব্ধ এবং আমরা হতাশ। আমরা সরকার যে কারণটি উল্লেখ করেছে বিদেশে যাওয়ার ক্ষেত্রে, তার প্রতিবন্ধকতা যে কারণটি উল্লেখ করেছে, সেটাও কিন্তু সঠিক নয়। সেটাও তারা আইনের কিন্তু ভুল ব্যাখ্যা দিয়েছেন। আপনি বললেন আইনি জটিলতা জন্য বেগম খালেদা জিয়া যেতে পারছেন না। এখানে কোনো আইনের জটিলতা নাই, সেখানে আইনে স্পষ্টভাবে বলা আছে। আমি যদি বলি একটু, যে ফৌজদারি কার্যবিধি 1898 এর 401 ধারায় সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে সাজাপ্রাপ্ত আসামির বিষয়ে শর্তহীন কিংবা শর্তযুক্ত সিদ্ধান্ত নেওয়ার, এবং 401 এর 1 এবং 401 এর 4 ক ধারা ভালোভাবে যদি আমরা পড়ি, তাহলে দেখবো আদালত যদি বিদেশ যেতে কাউকে নিষেধও করে থাকেন, তাহলে কোনো আদেশও যদি দিয়ে থাকে, তাহলে সরকার বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনুমতি দিতে পারে। এখানে মানে সেটা কিন্তু উন্মুক্ত রয়েছে সরকারের কাছে। সরকার কতটা রাজনৈতিক, কতটা মানবিক হতে পারলো, সেটা হলো বড় প্রশ্ন। সরকার বেগম খালেদা জিয়াকে ভয় পায় বলে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, ভয় পায় বলে আজকে তাকে তো আটক রেখেছে একটা ফরমায়েশি রায়ের মাধ্যমে, অন্যায়ভাবে 25 মাস জেলে আটক রেখেছে। তারপরে মুক্তি দিলেও তাকে গৃহবন্দী রেখেছে, এবং এই যে সরকার বলছে যে 401 ধারা তো অলরেডি কার্যকর হয়ে গেছে, এটা আবার কিভাবে করবে? কিন্তু এর মধ্যেই সরকার 401 ধারায় যে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়েছিল, শর্ত কিন্তু সরকার পরিবর্তন করেছে। তো এখন আবার এই শর্ত পরিবর্তন করতে পারবে না, এটা সরকারের কিন্তু বিপরীতমুখী আচরণ বলে আমরা মনে করি। আপনি বলছেন বিপরীতমুখী আচরণ, আমি শেষটা দিয়েই আগাচ্ছি। আপনি বলছেন বিপরীতমুখী আচরণ, এর আগে আপনি যেটা বললেন যে সরকার বেগম জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায়, কিন্তু তারও আগে আপনি যেটা বললেন যে সরকার কিন্তু বেগম জিয়ার বিদেশ যাওয়ার ব্যাপারে সরকার নিজের তরফ থেকে একটা সবুজ সংকেতের ইঙ্গিত দিয়েছিল। তাহলে সরকার যদি সবুজ সংকেতের ইঙ্গিতই দিয়ে থাকে, তাহলে সেই ইঙ্গিত থেকে সরকার কি করে সরে আসলো? কেন সে তা আবার লাল সিগন্যাল দেখিয়ে দিল? সেটা সরকারই বলতে পারবে। এটা তো আপনিও দেখেছেন যে যেদিন আবেদন করেছিলেন বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার সাহেব, সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন, তারপরের দিন আইনমন্ত্রী কি বলেছেন, এমনকি আইনমন্ত্রী এটাও বলেছেন যেটা আদালতে কোনো বিষয় নয়, সরকার যেভাবে শর্ত দিয়ে ওনাকে মুক্তি দিয়েছে, এখন আবার সেই প্রশাসনিক ক্ষমতা বলেই সরকার সেই শর্তকে অমিট করে দিয়ে তার মুক্তি বিদেশ যাওয়ার ক্ষেত্রে সেটা করতে পারে। এবং উনি বলেছেন যে আমরা এই ব্যাপারে পজিটিভলি আমরা চিন্তা করছি, এবং সেটা জাতীয় কিন্তু আশান্বিত হয়েছিল। কিন্তু হঠাৎ করে কি কারণে ওনারা ইউটার্ন নিলেন সেটা ওনারাই বলতে পারবেন, এবং এটাতে সরকারের কিন্তু মানে মানবিক যে দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু প্রতিফলিত হয় নাই, বরঞ্চ সরকারের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবেই সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটা প্রতিফলিত হয়েছে এবং প্রমাণিত হয়েছে। জি, ইমরান সালে প্রিন্স, বেশ কিছু প্রশ্ন আমি আপনাকে করতে চাই। আমি ফিরে আসবো, আমি ডক্টর জুবায়ের আহমেদের কাছে যেতে চাই। আপনি থাকুন আমাদের সঙ্গে। ডক্টর জুবায়ের, শুনতে কি পাচ্ছেন কথা? জি, শুনতে পাচ্ছি। ডক্টর জুবায়ের, আমি স্বাস্থ্য প্রসঙ্গে চলে যাই, করোনার দিকে যেতে চাইছি আমি আপনার কাছে। বাড়ি ফেরার জনস্রোত তো কাউকেই ঠেকানো গেল না। যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, শহীদুল্লাহ স্যার শুরুতেই বললেন এবং ইমরান সালে প্রিন্সও সেই কথাটা বললেন যে আসলে প্রশাসনের এক ধরনের গাফিলতি আছে, আমাদের অসচেতনতা আছে, কিন্তু সবার দায়িত্বে গাফিলতি করলো। কিন্তু আমরা তো সকলেই জানতাম ডক্টর জুবায়ের যে একটা লকডাউন চলছে, বিধিনিষেধ আছে, তাহলে মানুষ কি করে ঘাটের দিকে চলে গেল? মানুষ তো জানে ফেরি নাই, কোন ভরসায় চলে গেল। মানুষ তো জানে লঞ্চ নাই, কোন ভরসায় চলে গেল। কিন্তু ওখান থেকে কেউ ফিরে আসলো না, তারা কিন্তু সকলেই নদী পার হয়ে যার ঠিকানায় চলে যাচ্ছে। তাহলে এই যে বিস্তর ব্যবধান, ফারাকটা, ভবিষ্যতের জন্য তো আমরা অন্ধকারে চলে যাচ্ছি। অনেকেই আপনারা বলছেন যে তৃতীয় ঢেউ আসবে। এই যে তৃতীয় ঢেউ আসলেই কি সত্যি? আবারও কি দ্বিতীয় ধাক্কা সামাল না দিতে যে আমরা তৃতীয় ঢেউর মধ্যে পড়ে যাচ্ছি? আমরা ডাক্তাররা বেসিক্যালি এক ধরনের চতুর্মুখী সংকটের মধ্যে পড়েছি। কারণ আমরা তো সবাই যেমন পেশেন্ট ট্রিটমেন্ট করছি,
ক্রমাগতভাবে সাম্প্রতিক ঘটনাগুলো অবলোকন করছি। একটু আগে যেটা প্রফেসর শহীদুল্লাহ স্যার বলছিলেন যে এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা স্ট্রং মেসেজ থাকা সত্ত্বেও আমি মনে করি যে প্রশাসনের মধ্যে সমন্বয়ের যতটুকু অভাব ছিল তার চেয়ে সহমতের অভাব ছিল। ব্যবসায়ীরা, ক্ষুদ্র ব্যবসায়ী হোক বা বৃহৎ ব্যবসায়ীরা হোক, তাদের একটা চাপ ছিল, পরিবহন ব্যবসায়ীদের একটা চাপ ছিল, যে কারণে একদিকে যেরকম লকডাউন ওপেন, একদিকে যেরকম লকডাউন ক্লোজ। সো অ্যাকচুয়ালি এটা ওপেন ক্লোজ এটা কারোর কাছে কিন্তু বোধগম্য ছিল না, যার ফলে যাওয়া একটা ফলস সেন্স অফ সিকিউরিটি তৈরি হলো এবং সেই সাথে মার্কেটগুলো খুলে দিয়ে আমরা মানুষকে বের হওয়ার সুযোগ করে দিলাম। সাময়িকভাবে আমরা ইন্টার ডিস্ট্রিক্ট এবং ইন্টারসিটি বাস ওপেন রাখলাম, আবার বন্ধ করলাম। এই ঘন ঘন এই নিয়ম এবং প্রজ্ঞাপনের পরিবর্তনের ফলে কিন্তু মানুষের মধ্যে কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাটা অনেক কমে গিয়েছে, যার ফলে প্রধানমন্ত্রীর একটা স্ট্রং একটা মেসেজ থাকা সত্ত্বেও মানুষজন কিন্তু কার্যক্ষেত্রে ক্যারি আউট লেভেলে কিন্তু এটা ফলো করছে না। আর আমি একটু হতাশ আরেকটা কারণে যে আমরা কমিউনিটি লেভেলকে, ভলান্টিয়ার লেভেল যাদেরকে আমরা তৈরি করতে পারতাম কমিউনিটি লেভেলে জনপ্রতিনিধির মাধ্যমে, এই বিষয়ে কিন্তু জনপ্রতিনিধির একটা স্ট্রং একটা রোড বের করা ছিল যে আমরা এলাকা ভিত্তিক, পাড়া ভিত্তিক কিন্তু বিভিন্ন কমিটি, সাব কমিটি করে মানুষের মধ্যে এই ভ্যাকসিন হোক, সোশ্যাল ডিস্টেন্সিং হোক, ফিজিক্যাল ডিস্টেন্সিং হোক, মাস্ক হোক, এইসব বিষয়ে মানুষকে একটা এক্সট্রা চাপ প্রয়োগ করা, যেটা ভিয়েতনামে সম্ভব হয়েছে, শ্রীলঙ্কায় সম্ভব হয়েছে, এই জিনিসটা মোটেও আমরা করতে পারিনি। এটা সরকারের ব্যর্থতা না, যতটুকু তার চেয়ে বেশি এটা আমাদের কম্পোজিট ব্যর্থতা, যে আমরা মানুষ হিসাবে, দেশের নাগরিক হিসাবে কতটুকু আমরা নিজেদেরকে দায়িত্বশীল পর্যায়ে নিয়ে যেতে পেরেছি। আজকে মানুষজনের মধ্যে যে ব্যাপকভাবে রোগ বিস্তারের সম্ভাবনা রয়েছে আগামী মাস থেকে বা এই মাসের শেষ থেকে, এটাও কিন্তু এখনো কিন্তু রুখে দেওয়ার সুযোগ আছে যদি আমরা 11 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত কারফিউ লেভেলের লকডাউন দিয়ে দিই। তাহলে ঈদের আগের দিন, ঈদের দিন এবং ঈদের কত লেভেলে লকডাউন দিবে? মানুষ তার কোনো কিছু বিশ্বাসই করতে চায় না। কত লেভেল প্যানিকিং মেসেজ দেওয়া লাগবে। হ্যাঁ, আচ্ছা, একটা স্ট্রং প্যানিকিং মেসেজ না দিলে কিন্তু আমরা মানুষকে আটকাতে পারবো না, কারণ মানুষের মধ্যে কিন্তু এখন তীব্র ধরনের এক ধরনের ফলস, যেটা বলছিলাম যে একটা ফলস সেন্স অফ সিকিউরিটি এবং আইনের প্রতি একটা অশ্রদ্ধা দেখানো। হ্যাঁ জি, ডক্টর জুবায়ের, আপনার কথা একদম স্পষ্ট বুঝতে পেরেছি, কিন্তু যে জায়গাটা আরেকটু আপনার কাছে ছোট করে জানতে চাই সেটা হচ্ছে যে চিত্রগুলো আমরা প্রতিদিনই দেখছি, আশঙ্কার জায়গাটা তো সামনের মাস, যে ভয়াবহতাটা আমরা সামনের মাসে প্রভাবটা দিয়ে পড়বে, সেখানে যে প্রভাবটা আপনাদের হিমশিম খেতে হয় চিকিৎসক, নার্স সংকট, চিকিৎসা সরঞ্জাম সংকট, সেই সংকটটা মোকাবেলা দেওয়ার জন্য কি প্রস্তুতি আছে যে যার মধ্য দিয়ে আমরা যাচ্ছি? আমরা তো অলরেডি আমাদের প্রায় 150 ডাক্তারকে হারিয়েছি গত 1.5 বছরের চিকিৎসা যুদ্ধে। এখন আমরা নিশ্চিত যে আমরা সামনের যুদ্ধেও আমরা হয়তো আমাদের অনেক সহকর্মীকে, আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে, অনেক ডাক্তার, নার্স বা স্বাস্থ্যকর্মীদেরকেও হারানো লাগতে পারে যদি আবার নতুন যুদ্ধ লিখতে হতে হয়। কারণ এখন যুদ্ধটা হলো সেকেন্ড মিউটেন্ট ভেরিয়েন্ট, নতুন ভেরিয়েন্ট, আমাদের লোকাল ভেরিয়েন্ট এবং মিক্সড ভেরিয়েন্ট, এবং এদের লক্ষণ সমূহ এখন অনেক বিস্তৃত। এখন শুধুমাত্র ট্রু প্রেগনেন্সি এবং ফ্র্যাকচার ছাড়া কোভিড ভাইরাস সবকিছু করে, ব্লাইন্ডনেস করছে, হার্ট অ্যাটাক করছে, ব্রেন স্ট্রোক করছে, প্যানক্রিয়াটাইটিস করছে, লিভার ফেলিয়ার করছে, সবকিছু তো করছে। মানুষ পোস্ট করোনা সিনড্রোমে আক্রান্ত হচ্ছে। জুবায়ের, আপনি থাকুন আমাদের সঙ্গে। এই যে এত সব যুদ্ধ, এর মধ্যে অক্সিজেন, জি ডক্টর জুবায়ের কথা শুধু বলেছিল অক্সিজেন বিষয়ে কিন্তু আমি বারবার কিন্তু ব্যবসায়ী মহলের কাছে বিভিন্ন টক শোতে বলেছি যে অক্সিজেন বিষয়ে, অক্সিজেন প্ল্যান্টের সংখ্যা বাড়ানো এবং এই বিষয়ে যেন ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনকে মেডিকেল লেভেলে, মেডিকেলি অ্যাভেলেবল অক্সিজেনে পরিণত করার জন্য এখন যদি ব্যবস্থা না নেওয়া হয়, আমরা ডাক্তাররা যতই স্ট্রাগল করি না কেন, যদি ওষুধের ব্যবস্থা করি না কেন, অক্সিজেন উইল বি এ ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা ইন্ডিয়াতে ঘটেছে, যেটা আমাদের দেশেও মে মাসের শেষে বা জুন মাসে ঘটতে পারে। ইন্ডিয়া তার স্বাস্থ্যগত অবকাঠামোতে এতটাই প্রস্তুত রেখেছিল, ইন্ডিয়া তো আমরা যতটুকু জানি যে স্বাস্থ্য সেবাতে নিজেদেরকে যথেষ্ট প্রস্তুত রেখেছিল এবং তারা অনেক গোছানো আমাদের দেশের চেয়ে, তারপরও করোনা তাদেরকে পুরোটাই তো অপ্রস্তুত করে দিল, অর্থাৎ ভারত কিন্তু একটা ফেইলিওর হয়ে গেল। সুতরাং আমাদের ঘাড়ে যদি ভারতের মতো এমন কিছু এসে যায়, তাহলে আমাদের প্রস্তুতিটা কি হবে সেটা নিশ্চয়ই যারা বিশেষজ্ঞ কমিটি আছে তারাই ভালো বলতে পারবেন। আমি সেই কারণে ডক্টর শহীদুল্লাহ স্যারের কাছে একটু যেতে চাই। স্যার, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার, আমরা যেটা জানতে চাই, নিজেদের ভ্যারিয়েন্টটাই তো আমরা সামাল দিতে পারছি না, বেসামাল অবস্থা, তারপরে একে তো নাকি ভারতীয় ভ্যারিয়েন্ট অনেকখানি একটু একটু করে ঢুকে ফেলেছে। এই ভারতীয় ভ্যারিয়েন্ট কতটুকু ছড়ালো সেটার পরিমাপ স্যার আমরা কি করে করব? নিজেদেরটার কি পরিমাপ করতে পেরেছি এখন পর্যন্ত? দেখুন, একটি হলো যে ইংল্যান্ডে একটা গবেষণা থেকে তারা বলছে যে ইউকে ভ্যারিয়েন্টটা, তারপরে আমি ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট আসছি, ইউকে ভ্যারিয়েন্টটা প্রচলিত যে ভাইরাসটা প্রথম সবাইকে
সারা পৃথিবীর বিভিন্ন দেশে সংক্রমণ ছড়ালো, তার থেকে 70% বেশি সংক্রমণশীল। আর ইন্ডিয়ান ভ্যারিয়েন্টকে বলছে যে ওই ইউকে ভ্যারিয়েন্টের থেকে আরো 20% বেশি সংক্রমণশীল। তো একটা জিনিস জানা গেছে যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা বেশি সংক্রমণশীল। এখন এই ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা তো আমাদের দেশে অলরেডি চিহ্নিত হয়েছে, আপাতত সীমিত আকারে, কিন্তু এই সীমিত জিনিসটা তো আবার ছড়িয়ে পড়তে পারে। সেই জন্যে যেরকম আমাদের স্বাস্থ্য অধিদপ্তর যাদেরকে চিহ্নিত করেছে তাদেরকে কিন্তু আইসোলেশনে রেখেছে, 7 জনকে গ্রেপ্তারও করেছে, যারা পালিয়ে গিয়েছিল স্যার হসপিটাল থেকে যশোরের, তাদেরকে আবার গ্রেপ্তারও করা হয়েছে আজকে। রাইট রাইট, কিন্তু ওইখানে শেষ না। এই সময়টাতে এই যে গ্রেফতারের আগে তারা কাদের সাথে মিশেছে, যেটাকে বলে কন্ট্যাক্ট ট্রেসিং, এইটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের পাবলিক হেলথে। এই কন্ট্যাক্ট ট্রেসিং করে তাদেরকে যদি আমরা আবার আইসোলেশনে না আনি তাহলে অসুবিধা আছে। এটি হলো একটি। দ্বিতীয় হলো আমাদের ভারতের সঙ্গে যে সীমান্ত বন্ধ আছে, এইটা আপাতত খুলবার কোনো চিন্তা যেন না থাকে। পরিস্থিতি পর্যবেক্ষণ যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে মনে হবে মানে আমরা নিরাপদ নই, এইটা এইভাবেই বন্ধ থাকা উচিত, স্থলপথে এবং আকাশপথে। এরপরেও সীমিত আকারে যারা আসবে, যেমন আমাদের ক্রিকেটার আসলো সাকিব এবং মুস্তাফিজ, তাদেরকে 14 দিনের কোয়ারেন্টাইন, স্ট্রিক্টলি ওটাকে 10 দিন 7 দিন এরকম কিছু করা যাবে না। তার মানে সীমিত আকারে ভারত থেকে যারা আসবে, কিছু রোগী আগে গিয়েছিল, এখন চিকিৎসা শেষে বাড়ি ফেরা তাদের প্রয়োজন, হাই কমিশনের মাধ্যমে আসছে, তাদেরকে আমরা 14 দিনের কোয়ারেন্টাইন যেন করি। এই কতগুলো স্টেপ যদি আমরা খুব স্ট্রিক্টলি ফলো করতে পারি তাহলে হয়তো আমাদের এই ভারতীয় ভ্যারিয়েন্টটা সেভাবে ছড়াবে না। তবে মনে রাখা দরকার, জুবায়ের যেটা বলেছে, আমাদের লোকাল ভ্যারিয়েন্টও কিন্তু কাজ করছে, তো আছেই আমাদের আবার মাল্টিপল, তো সারাক্ষণ এই ভাইরাসটা তার রূপ বদলানোর চেষ্টা করছে। আমাদের স্ট্র্যাটেজি বা কর্মকৌশলও ওইটার সাথে সাথে যেন আমরাও চেঞ্জ করতে থাকি, তাহলে স্ট্যাটিক অবস্থায় আমরা চললে আমাদের জন্য মানে ফল ভালো হবে না। জি স্যার, থাকুন আপনি। ইমরান সালেহ প্রিন্স, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? যে বিষয়টা আপনার কাছে জানতে চাই ইমরান সালেহ প্রিন্স, এখন আমরা দেখছি দোষারোপের জায়গাটা বড় করে দেখা হচ্ছে। বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়া না যাওয়া উপলক্ষে সরকার বলছে এটা এবং আওয়ামী লীগ বলছে সেটা, এবং আপনারাও বলছেন এই যে দোষারোপের জায়গাটা তৈরি হয়েছে সেটা আপনাদের রাজনৈতিক বাকবিতণ্ডা। কিন্তু এখন পরবর্তী সিদ্ধান্ত কিংবা বিকল্প কি হতে পারে আপনারা কি ভেবেছেন? যদিও আমরা প্রতিদিনের খবরে দিনটি জানতে পারছি যে আগের চেয়ে অনেক বেশি ভালো আছেন বেগম খালেদা জিয়া, তো সেই জায়গাতে তার পরিবারের এখন কি হবে, কিংবা আপনারাও কি কিছু ভেবেছেন কি করবেন তার পরিবার? দেখুন, দোষারোপের জায়গা বলে কিছু নাই। আমরা এখানে দোষারোপের বা ব্লেম গেম করতে আসিনি বা করতে চাইও না। বেগম খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায় আছেন, তার অবস্থা ক্রিটিক্যাল, এবং তার অবস্থা এবং স্থিতিশীল বলতে কি বোঝা যাচ্ছে যে গত 3 দিন আগেও যে অবস্থা ছিল এখনো তাই আছে, এটার কোনো মানে উন্নতি ঘটে নাই, এবং এখনো কিন্তু তাকে অক্সিজেন নিতে হচ্ছে, এবং তার যে রিপোর্ট গুলো এসছে, ব্লাড রিপোর্ট, সবগুলোই কিন্তু খারাপ রিপোর্ট, এবং সেটা তার মেডিকেল বোর্ড কিন্তু এটা বলছে। তো সেই কারণে তার পরিবার উদ্বিগ্ন হয়েই ওনাকে বিদেশে নেওয়ার ব্যাপারে সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন। কিন্তু সরকার প্রথমে, আমি আগেই বলেছি, ইতিবাচক ছিল, কিন্তু এখন তারা ইউটার্ন নিয়েছে। এখন বিকল্প কি হতে পারে? বিকল্প হতে পারে সরকার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তাকে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত দিতে পারে, এটা একটা। আরেকটা হলো, যদি নাই হয়, এটা তার মেডিকেল বোর্ড আছে, তার পরিবার আছে, ওনারা বসে এই ব্যাপারগুলো সিদ্ধান্ত দিবে। কিন্তু ইমরান সালেহ প্রিন্স, আর একটা বিষয় আপনি দলের নেতা হিসেবে জানতে চাই যে পৃথিবীর প্রায়, বাংলাদেশের সাথে তো প্রায় 30টা ফ্লাইটের যোগাযোগ বন্ধ হয়ে গেছে, তো এবং সারা পৃথিবীতে প্যান্ডেমিক অবস্থা এমন চলছে, ফ্লাইট যোগাযোগও নেই, তাহলে কোথায় যাবেন? অন্যান্য দেশের তুলনায় বিবেচনা করলে তো বাংলাদেশ এই মুহূর্তে অনেকখানি নিরাপদ আছে, চিকিৎসা বলি আর সব কিছুর দিক দিয়ে। তাহলে আপনারা কোথায় নিয়ে যেতে চান, কিংবা পরিবার কি করতে চায় আসলে এইরকম অবস্থাতে? এবং ওনার ফ্লাই করবার মতো শারীরিক কন্ডিশনটা কি আছে কিনা? হয়তো অনেক আমার মতো করেই দেশের অনেক মানুষই এগুলো জানতে চায়, ছোট ছোট ইস্যু, কিন্তু জানতে তো চায়। দেখুন, বেগম খালেদা জিয়ার পরিবার এবং তার চিকিৎসার জন্য গঠিত যে মেডিকেল বোর্ড, তারাই কিন্তু উন্নত চিকিৎসার কথা বলেছেন, এবং সেখানে তারা সবকিছু বিবেচনা করে হয়তো এই কথা বলেছেন। এখন সরকার আজকে অনুমতি দিলে কালকেই হয়তো নেওয়া সম্ভব নাও হতে পারে, ওনার ফিটনেসের উপর সেটা নির্ভর করবে। মেডিকেল বোর্ড রয়েছে, বিশেষজ্ঞ ডাক্তাররা সে মেডিকেল বোর্ডে রয়েছেন, তারা নিশ্চয়ই এই ব্যাপারে সঠিক পরামর্শই দিবেন, সেটা হলো ভিন্ন কথা। কিন্তু আপনি প্রথম বলেছেন যে এরকম পরিস্থিতিতে কোথায় নিয়ে যাবে, ফ্লাইট বন্ধ ইত্যাদি ইত্যাদি।
বেগম খালেদা জিয়া বাংলাদেশের 4বারের প্রধানমন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের একটা মানে নেতৃত্ব দানকারী নেত্রী উনি। তো সেই বেগম খালেদা জিয়ার জন্য কোনো বিদেশে কোনো জায়গায় চিকিৎসার সমস্যা হবে বলে আমি মনে করি না। ইতিমধ্যেই বিভিন্ন দেশ থেকে বেগম খালেদা জিয়ার পরিবারের সাথে এবং বিএনপির সাথেও যোগাযোগ করেছে। বিভিন্ন বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাস থেকেও যোগাযোগ করেছে। তারাও বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে আগ্রহ পোষণ করেছেন এবং আমার জানা মতে যদি সরকার অনুমতি দেয় এবং তার যদি শারীরিক ফিটনেস থাকে তাহলে বেগম খালেদা জিয়াকে নেওয়ার ব্যাপারে এইসব কোনো প্রতিবন্ধকতা থাকবে না। ইমরান সালে প্রিন্স কোন কোন দেশগুলো যোগাযোগ করেছে সেটা আমার চাইতে ওনার পরিবারের সদস্যরাই ভালো বলতে পারবেন এবং আমার চাইতে আমার দলের মহাসচিব কিংবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনারাই ভালো বলতে পারবেন। আচ্ছা ইমরান সালে প্রিন্স, আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই। চিকিৎসক বোর্ড যে গঠিত হয়েছে তারা কিন্তু বলছেন যে উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে নিয়ে যাওয়া খুবই জরুরি, কিন্তু অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিজে কি যেতে চান বিদেশ? তার ইচ্ছাটাও কি এখানে প্রতিফলিত হয়েছে নাকি ডাক্তাররা চাইছেন? শুনেন, যিনি রোগী তার ইচ্ছা অনিচ্ছার থেকে ডাক্তারদের বিষয়টাও কিন্তু বেশি জরুরি। আর উনি যদি বেগম খালেদা জিয়া যদি না যাইতে চাইতেন তাহলে তার পরিবার থেকে কিন্তু আবেদন করা হতো না। তো উনি চেয়েছেন বলেই তো পরিবার থেকে আবেদন করা হয়েছে। আপনি বেগম খালেদা জিয়াকে অনেকদিন থেকে ফলো করেন, আপনি জানেন একজন গণমাধ্যম কর্মী হিসাবে বিদেশে উনি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। বিদেশে কখনো যদি উনি যান বা গেছেন খুব একটা বেশি সময় কিন্তু সেখানে থাকেন না। তো বিদেশে যাওয়ার ব্যাপারে তার কিন্তু সবসময় একটা অনাগ্রহ ছিল, কিন্তু তার যে আজকে শারীরিক পরিস্থিতি সেই কারণে চিকিৎসকরা এবং ওনার পরিবারের সদস্যরা চেয়েছেন, উনিও সেটাতে সম্মতি দিয়েছেন। তো সেখানে অবশ্যই বেগম জিয়ার সম্মতি আছে বলেই সেটা সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। জি ইমরান সালে প্রিন্স, জি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি জানাচ্ছি। আমি চলে যেতে চাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার আপনার কাছে। স্যার আমি আপনার কাছে শেষে এসে একটি বিষয় জানতে চাই, এখন এখানে মুক্তির উপায়টা কি স্যার? আপনি অনেক পরামর্শ দিয়েছেন, কিন্তু এখন যেমন ডক্টর জুবায়ের বলছিল যে সত্যিকার অর্থে একদম কঠিন কারফিউ, কিন্তু সেটা দিয়েও কি সমাধান সম্ভব? তাহলে সমাধানটা কি স্যার? দেখুন, আমি তো একা পরামর্শ দেইনি। আমাদের দেশে যারা বিশেষ করে জনস্বাস্থ্য নিয়ে কাজ করেন তারা সবাই মানে যার যতটুকু জ্ঞান, যার যতটুকু মেধা বা যে যতটুকু বিভিন্ন জায়গায় তথ্য উপাত্ত পেয়ে দেখেছে যে এটা ভালো, সেভাবেই সবসময় পরামর্শ দিয়েছে। এবং সরকার কিন্তু এটা তো ঠিক যে মানে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পর্যবেক্ষণ করছেন। আপনারা মনে হয় সবাই একমত হবেন যে এই করোনা পরিস্থিতি কিন্তু উনি ভীষণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন এবং ওনার কারণেই কিন্তু অনেক বড় বড় সিদ্ধান্ত হয়েছে, যেমন টিকাটা টাইম মতো আসা, টিকা দেওয়া শুরু হওয়া, তারপর হাসপাতালগুলোর যে আমাদের যে একটু ঘাটতি ছিল সেগুলো মাননীয় মানে স্বাস্থ্যমন্ত্রী, এই স্বাস্থ্য অধিদপ্তর সবাই চেষ্টা করছে, কিন্তু তারপরেও আমরা এই জায়গাগুলো আমাদের আজকে মানে ঘাটতি দেখছি, দুরবস্থা দেখছি, সামনে একটা বিপর্যয় লক্ষ্য করছি। তো আপনার প্রশ্ন ছিল যে কি উপায়? কিন্তু স্যার আমরা যেটা বারবার নিজেরা সকল বাংলাদেশের মানুষ যেটা দেখছি, আপনারাও যেটা দেখছেন, যে মাননীয় প্রধানমন্ত্রী একাই কিন্তু এই বিষয়টার সঙ্গে লড়ে যাচ্ছেন, বলে যাচ্ছেন, কিন্তু তার কথা কি আসলে সকলে মিলে কেউ শুনছে? যদি শুনতোই, বারবার গতকালকেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে নিজের ঘরে থাকুন, বাড়িতে থাকুন, এবারে ঈদটা বাড়িতেই করুন, কিন্তু চিত্র কি তা বলছে? কেউ কি মেনেছে? এবং এই যে মানাতে না পারার যে ব্যর্থতা, সেটাও তো প্রশাসনকেই নিতে হবে। এই দায়িত্ব কে নিবে? আমি জনগণ, আমাকে যদি দায় নিতে হয়, আমি কেন গেলাম আর আমাকে যেতে কেন দিল, সেই দায়িত্ব প্রশাসনকেও নিতে হবে। জি, আপনি যথার্থ বলেছেন। সেটি হলো যে আসলে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি মনে করি যে আমাদের ধন্যবাদ জানানো উচিত যে রাষ্ট্রের অনেক কাজের মধ্যেও, অনেক ব্যস্ততার মধ্যে উনি এই পার্টিকুলার করোনা পরিস্থিতির ব্যাপারে তার পর্যবেক্ষণ, তার সিদ্ধান্ত উনি দিয়ে গিয়েছেন। কিন্তু আসলে আমি এখানে মনে করি একটি কথা আমি আগে বলেছিলাম যে এক একটা দেশের এক এক রকম পরামর্শ কাজ করবে, আর কান্ট্রি কনটেক্সট, সেই দেশের জনগণের শিক্ষা, সেই দেশের জনগণের অর্থনৈতিক আর্থসামাজিক অবস্থা সবগুলো ডিটারমিন করে। মানে অর্থাৎ আমার অস্ট্রেলিয়ার মডেল বা আবার শ্রীলঙ্কার মডেল বা ভিয়েতনামের মডেল একেবারে হুবহু ভাবে হবে না, কিছু মোদ্দা জিনিস মিলবে কিন্তু বাকিটা মিলবে। আপনার এই পয়েন্টের আমি উত্তরে আসতে চাই। এখন আমাদের করণীয় যেটা, সেটি হলো যে আমাদেরকে আবারও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সবাইকে কাজ করতে হবে। সেইটি আগে বলে নিয়ে বলবো যে কিভাবে করা সম্ভব। একটি হলো মাস্ক পরা ঘর থেকে বেরোনোর সময়, শারীরিক দূরত্ব এবং হাত ধোয়া। এটার জন্য আমি মনে করি যে কমিউনিকেশন স্পেশালিস্ট যারা, মানে অর্থাৎ যোগাযোগের যারা স্পেশালিস্ট, তাদেরকে দিয়ে আমার
এমন কিছু কমিউনিকেশন স্ট্র্যাটেজি তৈরি করা যেটা জনগণের কাছে পৌঁছাবে এবং জনগণ সেটা বুঝতে পারবে, 1 নম্বর। 2 নম্বর, জনগণকে সম্পৃক্ত করা। এই জায়গাটা আমি কিন্তু বলতে মানে কোনো দ্বিধা নাই, আমরা আসলে জনগণকে সম্পৃক্ত করতে পারিনি। বারবারই বলা হয়েছিল যে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশাসন পারবে না, সেটা তো দেখলাম। কিন্তু আজকে যদি আমরা জনগণকে সম্পৃক্ত করতাম, আজকে যদি যে লোকটা যাওয়ার জন্য চেষ্টা করছে তারই বন্ধু বান্ধব বা তারই কেউ অফিস প্রধান যদি বলতো না তুমি এবার যেও না, এই কারণে তুমি যাবে না, আমি তোমার সঙ্গে আছি, আমরা কি করেছি সেটা? তো আমার তো কর্মকৌশলটা ভিন্ন হওয়া উচিত ছিল, সেই কর্মকৌশলটা আমরা করতে পারিনি বলেই মানুষ আজকে যার যার মতো ছোটার দিকে মানে ঢল নেমেছে। তাকে তার প্রেক্ষাপটও বুঝতে হবে। সে হয়তো বলবে যে আমার মা অসুস্থ, আমি যাব না কেন? কিন্তু আপনাকে বোঝাও, আমি কি বুঝিয়েছি যে আপনি আসলে মা অসুস্থ বা আপনি যাবেন, তা আপনি তো কিন্তু মার কাছে ঝুঁকি বাড়িয়ে দিচ্ছেন। আমি কি পৌঁছিয়েছি সেভাবে? পৌঁছাতে পারি। সেই জায়গাটা আমার দরকার। আমি আবার বলবো, জনগণকে সম্পৃক্ত করে জনস্বাস্থ্য পরামর্শগুলো যদি সঠিক প্রয়োগ করা যায়, তাহলে আমাদের সফলতার মুখ দেখব। অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদের অনুষ্ঠানে আপনারা আসলেন বলে এবং এই পরামর্শগুলো দিলেন বলে। আমাদের প্রিয় দর্শক, আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে, যাবার শুধু বলে যায় যাবার আগে যে আমরা কার ঘাড়ে দোষ দিব, দোষী ব্যক্তিটাকে না খুঁজে আমরা বরং এটা বোঝার চেষ্টা করি যে স্যাররা কিন্তু বললেন যে মাল্টিপল ভ্যারিয়েন্ট, অর্থাৎ করোনা কিন্তু মুহূর্তে মুহূর্তে তার রূপ চেঞ্জ করছে। সুতরাং আমরা কিন্তু আমাদের চরিত্র বদল করছি না, আমরা কিন্তু সেই একইভাবে মার্কেটে যাচ্ছি, বাড়ির দিকে ছুটছি, জানি কিছু নেই তারপরে যাচ্ছি, কি উদ্দেশ্যে যাচ্ছি জানি না, মানে মনে করছি কোনো একটা উপায়ে তো পৌঁছে যেতে পারবো। এই যে পৌঁছে দেওয়ার উপায়টা, বিকল্প উপায়, অবৈধ উপায়ে আমরা যে ছুটছি এবং এই ছোটার কারণে ভবিষ্যতের জন্য যে আমরা কি বিপর্যয় টেনে আনছি সেটা কি আমরা একবারও কেউ বোঝার চেষ্টা করেছি? বিশেষজ্ঞরা বারবারই বলে যাচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী বারবার সতর্ক করছেন, কিন্তু আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। আমরা কিন্তু আমাদের নিজেদের তালেই চলছি। এই তালে চলতে গিয়ে তালগোল পাকিয়ে গিয়ে আমরা তৃতীয় ঢেউয়ের মধ্যে পড়তে যাচ্ছি কিনা সেটা সবচেয়ে বড় একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছে। আমি সোমা ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এছাড়া তো আর কিছু বলবার নেই।